প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু প্রতিদিনের মতো ওয়েট করি। হ্যাঁ, মোটামুটি স্টুডেন্টরা জয়েন করুক। এখন পর্যন্ত 45 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। ওকে, আমি অবশ্য বিভিন্ন গ্রুপে দেখি স্টুডেন্টদের এখন বোধহয় বিরক্ত হয়তো অনলাইন ক্লাসের প্রতি। আমি তো বরাবরই বলছি, তোমরাও ব্যাপারটা বোঝো, আমরাও বুঝি, কিন্তু কিছু করার নাই, সময় যেহেতু এরকমই। ওকে, 64 স্টুডেন্ট এখন পর্যন্ত। ওকে, আমরা একটু বয়াটা সংযোগ করে চেক করে নিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন একটু দেখি সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কিনা। একটু দেখো তো, বা সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা দেখো একটু প্লিজ। আচ্ছা, এখন একটু দেখি সাউন্ড ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, আমাদের গতদিন আমরা দেখেছি দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। শোনো, তোমরা যখন কোন একটা প্রবলেম বলবা স্পষ্ট করে বলবা। যেমন গতদিন একজন লিখছো 3rd নাম্বার কোশ্চেন বুঝতে পারিনি। আচ্ছা, আমি 3rd নাম্বার প্রশ্ন বলতে কোনটা বুঝবো বলো? কোন পেজের কোন প্রশ্নে 3rd নাম্বার? আবার পরে আমি কমেন্ট করছি, দেখলাম সেখানে সে অ্যান্সার দিয়েছে ভাই 3 নাম্বার অঙ্ক। তাহলে 3rd নাম্বার কোশ্চেন বুঝতে পারিনি বলতে কেমনে আমি বুঝবো ভাই বলো তো 3 নাম্বার অঙ্ক? অবশ্যই ক্লিয়ার করে বলবে একটু, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দেখো তোমাদের 3 নাম্বার অঙ্কে কি ছিল, যেহেতু আমি তোমাদের নতুন বই থেকে অঙ্কগুলো দেখাই, যেহেতু এই নতুন বইয়ের পিডিএফ ফাইলটা তোমাদের গ্রুপে দেওয়া হয়ে গেছে। দেখো, যে অঙ্কের কথা বোধহয় বলেছ, গত দিনের অঙ্ক বোধহয় এটা 3 নাম্বার। তোমরা জানো ভাই যে আমি সাধারণত স্টুডেন্টদের কিন্তু সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করাই, ঠিক আছে? বাট আমি যদি কোথাও দেখি যে সূত্রে অ্যাপ্লাই করতে গেলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, বরং এমনি একটু ভাষা দিয়ে লিখলে অঙ্কগুলো ছোট হয়ে যায়। যেমন গতদিন আমি গতদিন তার আগের ক্লাস অবশ্যই এটা এই অঙ্কটা করিয়েছি, তাই না? এই যে 9 নাম্বার অঙ্কটা দেখো ছোট্ট করে করা আছে এখানে, বাট এইটা যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করে করতাম তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যেত। এটাও তাই। কি বলেছে দেখো, এত তাপমাত্রায় এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড 24 গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। 18 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওই তাপমাত্রা কি পরিমাণ পানির সাথে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে? তো আমরা মুখে মুখে করে ফেলতে পারি। দেখো, 6.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কতটুকু পানি দরকার? তাহলে দ্রবণ হচ্ছে 24, দ্রব হচ্ছে 6.5, তাহলে দ্রাবক কতটুকু হচ্ছে এত, অথবা 18 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে কতটুকু পানি দরকার। এক লাইনে অঙ্কটা হয়ে যায়। আর যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করে করতাম তাহলে এখান থেকে আগে আমাকে দ্রাব্যতা বের করতে হতো। S = W1 × 100/W - তাহলে দ্রাব্যতা আমাকে আগে এখান থেকে বের করতে হতো। W1 কত আছে? W1 আছে 6.5, আর দ্রাবক 24 - 6.5, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 6.5। এইবার আমাকে এখান থেকে এসটা বের করতে হতো, করে আবার পরের স্টেপে আবার ওই এসটা আমরা অ্যাপ্লাই করতাম, করে W1 × 100/W - এই যে এসটা আমরা এখান থেকে যেটা আসতো ওটা বসাই দিতাম, কারণ দ্রাব্যতা তোমরা জানো স্থির তাপমাত্রায় দ্রাব্যতা ধ্রুবক। এবার 18 গ্রাম, W1 তো 18, তাহলে দ্রাবক কতটুকু আমাকে বের করতে হতো। মানে 2 ধাপে অঙ্কটা করতে হতো আসলে, যে প্রথম অংশ থেকে আগে আমাকে এখানে দ্রাব্যতাটা বের করে নিতে হতো, এবং পরের ধাপে এসে ওই দ্রাব্যতা অ্যাপ্লাই করে তখন দ্রব্য কত 18 গ্রাম, দ্রাবক কতটুকু আমাদের বের করতে হতো। যেহেতু 2 ধাপে অঙ্কটা করতে হতো, তাই আমরা একবারেই এইভাবে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি, জন্য আমি তোমাদের কনসেপ্ট বুকে এইভাবে করে দিয়েছি। এখন তোমরা আমাকে বলো, হাসিব রহমান, আরেক ছেলে গাধা নাকি তুমি? আমি কি সময় নিয়ে এখনো গিয়েছি ওই জায়গায়? আমি তো বারবার বলছি, গতদিন তো বললাম
যে আমরা যখন ওই টপিক্সে যাব তখন আমরা ওটা ব্যাখ্যা করব। এখন তো ওই জায়গায় যাই, এখন পর্যন্ত যতগুলো কিছু আমরা পড়লাম সেখানে কোথাও কি সমায়ন এসছে? বলো, এত তাড়াহুড়ো কেন? আমি তো তোমাদের কোনো কিছু বাদ দিয়ে যাই না। আচ্ছা প্লিজ বলো তো ভাই, আমি জানি না তোমরা কে এটা জিজ্ঞেস করছিলা, এটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তাইবা ইসলাম ক্লিয়ার, আবিদ হাসান ক্লিয়ার। ওকে, এইভাবে করা যায়, এইভাবেও করা যায়। ওকে, একটা সবসময় ভাইয়া ধারাবাহিকভাবে কাজ করবা। কোনো কাজ ধারাবাহিকভাবে করলে ওটার ফিডব্যাকটা ভালো পাওয়া যায়, বিশৃঙ্খলিতভাবে করলে ভালো পাওয়া যায় না। ঠিক আছে, সমান প্রভাব ছেড়ে দেওয়ার তো কোনো অপশনই নাই, কারণ শুধুমাত্র এখানেই যে সমান প্রভাব লাগবে তা কিন্তু না। চতুর্থ অধ্যায় যখন পড়বা, বাফার দ্রবণের পিএইচ স্থির থাকার মূল কারণই হলো সমায়ন প্রভাব। তোমার সমায়ন প্রভাব সম্পর্কে ধারণা না থাকলে তুমি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বুঝতেই পারবা না। অবশ্যই আমি তোমাদের এটা বুঝাবো। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এইবার মজার ব্যাপার হলো, কত নাম্বার বললা জানো? 12 নাম্বার। 12 আর 17 একই। একজন বোধহয় লিখছো 12 এবং 17। 12 এবং 17 একই অঙ্ক। দেখো ভাই, 12 এবং 17 একই জিনিস। 12 পারোনি, তাই 17 নাম্বারটা প্রবলেম। 12, 17, 18। ও আচ্ছা, পিএইচ চাইছে তাই বলছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তবে কনসেপ্ট একই। আগে 12 নাম্বারটাই আমরা দেখি। 12 দেখো, এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি সঞ্জিত স্যারের বইয়ে দেখলাম, বইয়ে দুই জায়গায় কিন্তু দুইভাবে অঙ্কটা করে রেখেছে, বুঝছো? একটা ঠিক, একটা কিন্তু ভুল। আগে তোমরা দেখো জিনিসটা কি, একটু খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ। এই 12 নম্বর অঙ্কটা আমরা এখানেই করতে পারি, ইচ্ছে করলে দাঁড়াও ফাঁকা জায়গাটাতেই করতে পারবো। 12 নম্বর কি বলেছে? এত তাপমাত্রা। আচ্ছা, তোমরা নর্মালি কি জানো ভাই? এম ও এইচ, এটা আয়নিত হয়ে এম একটা, এর চার্জ 2+, বুঝতেই পারছো, আর এটা হচ্ছে 2OH-, তাই না? তাহলে এখান থেকে যদি 1 মোল আয়নিত এর এক উৎপন্ন হয়, আর যদি দ্রাব্যতা এস হয়, দ্রাব্যতা এস, এ কথার অর্থ হচ্ছে কি যে 1 মোল থেকে এস মোল আয়নিত হয়, তাহলে এর এস হবে কত হবে? 2s, তাই তো? এস 2s খুব সহজে তোমরা লিখে দিতে পারতাম, KSP = S × 2s⁻², এবং রিলেশনটা বের হয় KSP = 4s3। এটাই, তাই না? এটা কখন হতো ভাই জানো? খুব ভালো করে ভাষাটা একটু শোনো তোমরা। সেটা হচ্ছে MOH যদি এটার 100% আয়নিত হতো, তো যখন আমি 100% আয়নিত হতো এই কথাটা বলি, তখন স্টুডেন্টটার সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন চলে আসে যে ভাইয়া আপনি তো বলেছেন যে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা যদি 100% আয়নিত হয় তাহলে সে তো সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে তো দ্রাব্যতার গুণফলই প্রযোজ্য না। আসলে আমি 100% আয়নিত হয়ে বুঝাচ্ছি, এটা সম্পূর্ণ আয়নিত হয় সেটা না, ওর আয়নিত হওয়ার যে ক্ষমতা সেটার 100%। আমি একটা উদাহরণ প্রায় ব্যবহার করি। তুমি একটা দোকানে গিয়ে বলছো যে ভাই আপনি আমাকে এই জিনিসটা যে দিলেন, এই জিনিসটা তো খুব একটা ভালো হয়নি। তো দোকানদার তোমাকে বলল যে ভাই কি করব বলেন, আমি তো আমার 100% এফোর্ট দিয়েছি আপনার এই কাজের জন্য। তো দেখা যাচ্ছে ওনার যেটা 100%, আরেকজনের সেটা 60%-এর সমান। মানে ও 100% দিলে যে ফিডব্যাক আসবে, আরেকজন 60% দিলে সেই ফিডব্যাক আসবে। তাহলে তো ওর 100% না নিয়ে ওর 60% নেওয়াই ভালো। আসলে অর্থাৎ আমার দেওয়ার যে ক্ষমতা সেটার 100%। তো আমি তো দোকানদারকে বলি ভাই আপনার 100% নিয়ে তো আমার লাভ নাই, আমি কাজটার 100% ফিডব্যাক পেলাম কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ 100% যার যে তোমাকে বলছে যে আমি 100% দিচ্ছি, তুমি দেখো তার দেওয়ার ক্ষমতা আসলে কতটুকু। তো এটার 100% আয়নিত মানে এর যতটুকু আয়নিত হওয়ার ক্ষমতা আছে সেটার 100%। তো আমাদের অঙ্কে কিন্তু তার যে ক্ষমতা সেটার 100% আয়নিত হয়নি, হয়েছে কত পার্সেন্ট? 70%। জাস্ট এখানে এস এর মান কি আসলে ভাই জানো? এখানে এস এর মান হচ্ছে 100% যেহেতু, তাহলে 100% হলে কি হবে? 100/100 মানে কি 1, মানে এটা 1s। আর যেহেতু এখানে 70% আয়নিত হচ্ছে তাহলে কত হবে? 70/100। অর্থাৎ যত পার্সেন্ট আয়নিত হবে তাহলে এটা আমার হবে KSP = 4, জাস্ট এস এর জায়গায় দিবা তোমরা 0.7s3।
এই যে হয়ে গেল। এবার এস এর মানটা বের হলেই অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এখানে 1s কিউ ছিল, সহজ কথা, কারণ 100% আয়নিত হয়েছে। 100% আয়নিত হলে যে সম্পর্ক সেটা এটা। আমি আবারও বলছি, 100% আয়নিত বলতে এখানে বোঝানো হচ্ছে এর সম্পূর্ণ আয়নিত হয় সেটা না, এর আয়নিত হওয়ার যে ক্ষমতা সেটার 100%, সেটা 100% হলে সম্পূর্ণ আয়নিত হওয়ার যে ক্ষমতা সেটা সম্পূর্ণ হলে সম্পর্ক এটা হতো। বাট 70% যেহেতু হচ্ছে তাই সম্পর্ক হবে এস এর জায়গায় 0.7s। এইটুকু আরো 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 ডিটেলস বুঝাবো, দাঁড়াও। এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। এখন আমরা এস এর মানটা বের করলে উত্তর হয়ে যাবে, দেখাচ্ছি। আগে তোমরা আমাকে বলো আমার এই কথাটুকু বুঝতে পারলা কিনা, জাস্ট এস এর জায়গায় 0.7s হবে, একটু প্লিজ বলো এইটুকু বুঝতে পারলা কিনা। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি ভাইয়া। আচ্ছা, অঙ্কুর পাল তীর্থ লিখেছ ক্লিয়ার, অমানিশা খান বুঝেছি ভাইয়া, তাইবা ইসলাম বুঝেছি, নসীন আঞ্জুম লাবণ্য বুঝেছি ভাইয়া, সুদীপ্ত সরকার তন্ময়, আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি কি তোমাদের ফার্স্ট ইয়ার গ্রুপে ক্লাস নিতে না সেকেন্ড ইয়ার? ঠিকই আছে তো, তাহলে সবাই ক্লিয়ার তাই না? তাহলে এখন তোমরা খুব সহজেই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবা, খুব সহজেই করতে পারবা। কিভাবে দেখো, এই যে কেএসপির মান কত আছে এখানে, 1.5 ইন্টু 10⁻⁻8 ইজ ইকাল টু 4.7s কিউব। কি এস এর মানটা এখন নিশ্চয়ই বের করা যাবে, এখন নিশ্চয়ই তোমরা এস এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবা। কি ঠিক আছে? কি ক্লিয়ার? তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কের কি সমস্যা হবে আসতেছে, দাঁড়াও। এইবার দেখো বিষয়টা কিভাবে আসলো, দেখো একটু, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে এটা 100% আয়নিত হলে এস হতো, যেহেতু 100% আয়নিত হয় না, 70% আয়নিত হয়, তাহলে 0.7s, এটা হতো 2 গুণ 0.7s। তাহলে কেএসপি সমান কি হবে, এইটা মানে 0.7s গুণ 2 ইন্টু 0.7s স্কয়ার, ক্যালকুলেশন করে দেখো 4.7s কিউব, এটাই আসবে। এই যে ওভাবে চিন্তা করো না কেন, একই জিনিস। ক্লিয়ার? এটা ক্লিয়ার কি? ওকে। আর তোমাদের আমি দেখাচ্ছি ভাই, এই যে একটু দাঁড়াও, সঞ্জিত স্যার বইটা একটু দাও তো ভাই। আর সঞ্জিত স্যার বইয়ে এটা বেশিরভাগ জায়গায় ঠিক আছে, একটা জায়গায় শুধু এটা ভুল আছে ভাইয়া, বুঝছো? আমি দেখাচ্ছি। সঞ্জিত স্যার একটা জায়গায় যে কাজটা করছেন উনি, ভাই উনি যে কাজটা করছেন সেটাই কাজ করছেন এক জায়গায়, এখান থেকে এস এর মানটা বের করে নিয়েছেন। এস এর মানটা এই যে কত নাম্বার পেজে, এটা একটু দাঁড়াও ভাই, আমার কাছে তো নতুন বই, এই যে আমার নতুন বই 220 পেজের 5 নাম্বার উদাহরণ, 5 নাম্বার উদাহরণ। উনি এখান থেকে এই কাজটা করছেন, দেখো মানে এই অঙ্কটার ক্ষেত্রে উনি কেএসপি ইজ ইকুয়াল টু 4s কিউব, এসটা বের করে নিয়েছে, নিয়ে ওটাকে 0.7 দিয়ে গুণ করতে, ওভাবে করলে কিন্তু হবে না। এস এর মানটা বের করে, এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে এস এর মানটা বের করে 0.7 দিয়ে গুণ করেছে। এক জায়গা বা দুই জায়গায় এরকম ভুল দেখলাম, বাকি জায়গাগুলো তো আবার ঠিক করেছে, মানে সন্দীপ স্যার বইয়ে বাকি জায়গাগুলো তো আবার ঠিক করেছে, হয়তো কোনো কারণে এটা মিস হয়ে যেতে পারে, মানে এক জায়গাতে শুধু এই সমস্যাটা হয়েছে, বাকি জায়গাগুলো তো ঠিক আছে। ওকে, তো বললাম এই জন্য তোমরা আবার দেখা যাচ্ছে যে বইটা পড়ে গিয়ে বইয়ের ছবি তোলা বা বলে দিলা যে ভাইয়া এই যে আপনার আমরা তো বই এটা দেখলাম। 6 নাম্বারটা কি আছে, এটা কি সমস্যা? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এত মোল পার লিটার, দ্রাব্যতার গুণফল কি, এটার কি সমস্যা ভাইয়া? এটার কি সমস্যা? এই যে এটার কথা বলছো, কেএসপি ইজ ইকুয়াল টু 4s কিউব, তো এখানে এস এর মানটা বলে দেওয়া আছে 0.0002, কেএসপি তো সহজে বের হবে। এটার কি সমস্যা ভাইয়া?
কি ঠিক আছে? দেখো তো এটা কি সমস্যা হলো ভাই, একটু বলো দেখি। জান্নাতুল ফেরদৌস বলেছো কোনটা? 5 নাম্বারটা। আচ্ছা, এত তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম আয়নের ঘনমাত্রা এত, এই তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল কেএসপি কত? আচ্ছা দেখো 5 নাম্বার, তাই তো? এখানেই বলে দিই, এখানে দেখা যাবে বোধ হয়, তাই না? আচ্ছা আচ্ছা, বেরিয়াম সালফেট দেখো তো, বেরিয়াম সালফেট আয়নিত হয়ে বেরিয়াম আয়ন আর সালফেট আয়ন তৈরি করলো, তার মানে এটা এস হলো, এটাও এস। তো এস এর মান বলে দিয়েছে কত? এস এর মান বলে দিয়েছে এটা, সমুদ্র বেরিয়াম ঘনত্ব, এস এর মান বলে দিয়েছে এটা। তাহলে কেএসপি কত? তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু এস গুণ এস, বর্গ করলেই তো হয়ে যায়। শাহজালাল হিমেল এটা না, তাহলে কোনটা ভাইয়া? বলছো যে তোমাদের বইয়ে 6 নাম্বার, মানে কোনটা বলছো? এই 6 নাম্বারটা, এটা গতদিন করে দিয়েছি এই অঙ্কটা ভাই, গতদিন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই 6 নাম্বারটা গত ক্লাস দেখবা, তাহলে নিশ্চয়ই তুমি গত ক্লাসটা দেখো নাই। গত ক্লাসে এই অঙ্কটা, এই 6 নাম্বারটা যদি হয় তোমার, তাহলে গত ক্লাসে আমি অঙ্কটা করে দিয়েছি। আর এই 6 নাম্বার হলো দাঁড়া, 6 নাম্বারটা করে দিয়েছি গত ক্লাসে। গত ক্লাসটা দেখবা, গত ক্লাস না, আগের ক্লাসে শাহজালাল হিমেল। আমি তাহলে বুঝতেছি না ভাই, এটা এই 6 নাম্বারটা গত ক্লাসে করে দিয়েছি, আর ওই 6 নাম্বারটা তো বলেই দিলাম। ওকে, সবসময় প্রবলেম থাকলে উল্লেখ করে দিতে হবে, নাহলে বোঝা কঠিন, তো সময় নষ্ট এভাবে। এটা না গ্রুপে পোস্ট দিয়েছিলাম দাব্যতারে, তুমি উল্লেখ করো এখানে। ওকে আচ্ছা, দেখবো না কোনটা বলছো আবার। অনলাইন ক্লাসগুলো তো ভাই একটু ক্লাসগুলো রেগুলার করতে হবে, গুরুত্ব দিয়ে করতে হবে। পরে যদি রেকর্ডের ক্লাস দেখতে গিয়ে টেনে টেনে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না ভাই। ওকে, এখন দেখো তোমরা যেটা বললা 12 নাম্বারটা, তাই না? ও সরি, 12 নাম্বার তো হয়ে গেল। 17 নাম্বার, 17 এবং 18 একই রকম। এত তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত, সম্পৃক্ত জলীয় দ্রবণের এটি এত পার্সেন্ট বিয়োজিত হলে পিএইচ এর মান বের করো, তাই তো? পিএইচ এর মানটা বের করতে বলছে, আমরা একটু চলে যাচ্ছি। 20% বিয়োজিত হয় 2 ইন্টু, আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? অ্যালুমিনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, তাহলে এটার কেএসপি ইজ ইকুয়াল টু কত হবে? তাই না, একবারে লিখলাম 27 এস কত পার্সেন্ট বিয়োজিত হয়? 20%, 0.2 এস, এই তো? ঠিক আছে না মানটা ভাই? একটু শুধু আমি এটা দেখে নিই, একটু মানটা দেখে নিই।
2 × 10⁻32। ওকে, এটা সম্পর্ক বুঝতে পারছো তো ভাই? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? KSP = অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, S, তাহলে 3s⁻3, তাহলে S 3 × 9 3 × 27, তাহলে 27s⁴। তাহলে 27s⁴ হতো যদি এটা 100% আয়নিত হতো, বা 20%, তাই এসে জায়গা কি লিখলাম? 0.2s। ওকে, আর 2 × 10⁻32 হচ্ছে এটার মান। তাহলে 0.2s⁴ = 2 × 10⁻32। ক্যালকুলেটরটা একটু নিই, বাই 27। তাহলে কত হচ্ছে মান? 2 × 10⁻32 ভাগ 27, তাই তো? তাহলে এখানে = 7.4 × 10⁻34। তাহলে 0.2s = কত হবে? (5.22 × 10⁻9)। তাহলে s = কত হবে ভাই? 2.6 × 10⁻8 এত মোল পার লিটার। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, অথবা আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হলো কিনা বলো। ভুল হইতে পারে ভাই, এই পর্যন্ত আমার কোথাও ভুল হলো কিনা অথবা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। ওকে, 0.261 দিতে পারি আমরা এখানে আর কি। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ, কোনো ভুল হয়নি আমার না? ওকে, আচ্ছা, তাহলে আমরা এসটা বের করে ফেললাম। তাহলে এস, তাহলে এটা বুঝতেই পারছো ভাইয়া তোমরা, এইটা হচ্ছে এস, এটা হচ্ছে 3s, তাই না? তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেছি। তাহলে ওএইচ এর ঘনমাত্রা কত হবে একটু দেখো তো ভাইয়া তোমরা। তাহলে ওএইচ এর ঘনমাত্রা কত হবে? তাহলে ওএইচ এর ঘনমাত্রা হবে 2.61 × 10⁻8 × 3। কারণ এই যে খেয়াল করো তোমরা, এই যে ভাই এটা যদি অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা বলতো তাহলে ওটাই হতো। এই ধরনের অনেকগুলো ছোট ছোট অঙ্ক তোমাদের কনসেপ্ট বুকে আছে। আর ওএইচ এর ঘনমাত্রা কত হবে? 3s, অর্থাৎ s × 3। তাহলে কত আসতেছে এখানে? 7.8 × 10⁻8। এইবার দেখো আমি কিছু মূল বইও তোমাদের দেখলাম, এই ভুলগুলো হয়ে গেছে। ওএইচ এর ঘনমাত্রা এটা বের হলো, তাই না? 3 দিয়ে কেন গুণ করলাম বুঝতে পারছো? অনেক বইয়ে যে কাজটা করে, POH = log OH, ঠিকই আছে, -log OH = log OH এর মান কত আসছে এখানে? 7.8 × 10⁻8 অ্যান্সার কত আসলো? 7.11। তাহলে এটা আসলো POH। তাহলে PH-টা কত হবে? 14 - 7.11 6 পয়েন্ট মনে করো 9। আচ্ছা, কখনো দেখেছো ক্ষারের পিএইচ কখনো 7 এর নিচে হয়? তোমরা কি কোথাও দেখেছো ভাই যে ক্ষারের পিএইচ কখনো 7 এর নিচে হবে? কখনোই হবে না। এটা ক্ষারের পিএইচ কখনোই 7 এর নিচে হতে পারে না। ক্ষারের পিএইচ সবসময় 7 থেকে উপরে হবে, অ্যাসিডের পিএইচ সবসময় 7 থেকে নিচে হবে, আর নিরপেক্ষ দ্রবণের পিএইচ হবে 7। তাহলে নিশ্চয়ই এটার কোথাও না কোথাও ভুল আছে। অনেকেই এটা জানো, যারা জানো না আমি একটু পরে ব্যাখ্যা করব ভুলটা কোথায়। তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি। তোমরা ফার্স্ট ইয়ার থেকে যারা আমার কাছে পড়ছো তারা নিশ্চয়ই বিষয়টা দেখে এসছো। তোমাদের পরীক্ষায় দেওয়া হলো অলরেডি ঢাকা ইউনিভার্সিটি এই 18, 19 বা 17, 18 সেশন দিয়েছিল। এটা
10⁻⁹ মোল HCl এর pH নির্ণয় করো। 10⁻⁹ মোল HCl এর pH নির্ণয় করো। হ্যাঁ উজ্জ্বল ভাই, স্বাভাবিক ভাই, আপনি তো স্টুডেন্টদের জন্য ভোর 5টা 6টা পর্যন্ত কাজ করেন। হ্যাঁ, এটা স্বাভাবিক একদমই। ওকে, আচ্ছা দেখো ভাই, 10⁻⁹ মোল HCl এর pH নির্ণয় করতে বলল। pH নির্ণয় করতে বলল। স্টুডেন্টরা যে কাজটা করে, যে জানে pH ইজ ইকাল টু -log হাইড্রোজেন আয়ন, তাহলে 1 মোল HCl থেকে 1 মোল হাইড্রোজেন আয়নিত হয়, তাহলে 10⁻⁹ মোল HCl তে কতটুকু হাইড্রোজেন আয়নিত হবে? 10⁻⁹, অর্থাৎ -log 10⁻⁹ ইজ ইকাল টু 9 উত্তর বের করতে চলে আসে। আবার অপশনে 9ও দেওয়া থাকবে। আচ্ছা, অ্যাসিডের pH কখনো 9 হবে? তার মানে এখানে ভুল হচ্ছে। ভুলটা কোন জায়গায় সেটা একটু দেখো। আমি এখানে তোমাদের খুব হালকা পাতলা ধারণা দিব। মূল ধারণা পাবা তোমরা 4র্থ অধ্যায়, এই ফার্স্ট পেপারেরই 4র্থ অধ্যায়ে। যে ভুলটা আমরা করি ভাইয়া, pH ইজ ইকাল টু -log হাইড্রোজেন আয়ন, ঠিকই আছে। এখানে হাইড্রোজেন আয়ন থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। দ্রবণে, এখানে H প্লাস থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। দ্রবণে মানে এখান থেকে HCl থেকে, এই যে দ্রবণে মানে এইটা বোঝানো হচ্ছে ভাইয়া। দ্রবণে মানে এই যে HCl, সেটা আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন তৈরি করবে, তাই না? আর দ্রবণ তৈরি করতে গিয়ে তো পানি লাগছে আমার। পানি আয়নিত হয়ে কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন। অর্থাৎ আমি যদি HCl দ্রবণের pH বের করতে চাই, তাহলে pH ইজ ইকাল টু -log হাইড্রোজেন আয়ন, ঠিকই আছে। তো এক্ষেত্রে কি করতে হবে? এই যে অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় আর পানি থেকে যে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, দুটো যোগ করতে হবে। অর্থাৎ -log অ্যাসিড থেকে কতটুকু তৈরি হচ্ছে? 10⁻⁹ প্লাস পানি থেকে কতটুকু হাইড্রোজেন আয়ন তৈরি হয় সেটা সবাই জানি আমরা। পানি থেকে হাইড্রোজেন আয়ন তৈরির, হাইড্রোজেন আয়ন যে ঘনমাত্রা বিশুদ্ধ পানির, সেটা হচ্ছে 10⁻⁷। এইবার দেখো অ্যান্সারটা মিলে যাবে। এবার অ্যান্সারটা মিলবে। ওকে, অর্থাৎ আমার অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হবে তার সাথে অবশ্যই পানি থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হবে সেটা যোগ করতে হবে। এখন তোমরা হয়তো বলবা যে ভাই আমাদের বইয়ে যখন দেখেছি 0.1 মোল HCl এর pH বের করো, তখন তো আমরা এই কাজটাই করেছি। pH ইজ ইকাল টু -log, এই যে 0.1 করেছি, উত্তর চলে এসছে 1। উত্তর তো মিলে গেছে। আসলে এখানে মিলেছে এই কারণে যে 0.1 মোল তার সাথে এই যে খুবই ছোট মান 0.00001, এতটুকু একটা মান যোগ না করলেও খুব বেশি প্রবলেম হয় না। তুমি যদি এখানে যোগ করেও থাকো, তুমি যদি এখানে যোগ করো ভাইয়া এটা 10⁻⁷, তাহলে অ্যান্সার আসবে 0.9999, যেটাকে 1 লিখতে পারি আমরা। অর্থাৎ এই মান আর এই মানের পার্থক্য খুব বেশি, এই কারণে এটা যোগ না করলেও চলে। বাট তুমি দেখতেই পাচ্ছ যে পানি থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয় তার থেকে এর ঘনমাত্রাই কম, মানে অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয় সেখানে অবশ্যই যোগ করতে হবে। আমি তোমাদের বলি 10⁻⁵ এর চেয়েও যদি কম ঘনমাত্রার অ্যাসিড থাকে, তাহলে সেক্ষেত্রে pH বের করতে গেলে অবশ্যই 10⁻⁷ যোগ করতে হবে। ক্ষারের ক্ষেত্রেও তাই, pH বের করতে গেলেও তাই। কারণ 1 মোল পানি থেকে যত মোল হাইড্রোজেন আয়ন তৈরি হয় তত মোল হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তাহলে সারাংশ কি দাঁড়ালো? আমরা যখন কোনো অ্যাসিডের pH বের করব, যদি দেখি যে অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁵ এর চেয়েও কম, 10⁻⁶, 10⁻⁷ বা 10⁻8, যেটাই হোক না কেন, অবশ্যই তার সাথে আমরা পানি থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয় সেটা যোগ করব। এবং কি ক্ষারের ক্ষেত্রেও তাই, যখন pOH বের করব পানি থেকে যে OH আয়নটা তৈরি হবে অর্থাৎ 10⁻⁷ সেটা যোগ করব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আমি খুব হালকা পাতলা বললাম এটা, তোমরা আমাকে প্লিজ বলো, একটু প্লিজ আমাকে বলো বিষয়টা বুঝতে পেরেছো কিনা। কি ভয়ঙ্কর ভুল করে পোলাপান জানো, যে এটা যখন পরীক্ষায় দিয়ে দেয় এইটা অ্যান্সার রেখে চলে আসে। কই মিশাই দিয়েছি তো, আচ্ছা ওই 9 অ্যান্সার রেখে চলে আসে। বলো ক্লিয়ার কিনা তোমরা, প্লিজ এখন বলো।
সুমাইয়া ইসলাম লিখেছো ক্লিয়ার, যে অবশ্যই যেন মাথা থাকে। আমি আবারও মনে করে দিচ্ছি, অ্যাসিড বা ক্ষার, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ, ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের করতে গেলে যদি ঘনমাত্রা 10⁻⁻7 এর চেয়ে কম থাকে তাহলে অবশ্যই পানি থেকে যে হাইড্রোজেন বা হাইড্রক্সিল আয়ন তৈরি হবে সেটা যোগ করতে হবে। আব্দুল আল নোমান বলেছিলাম হ্যাঁ ভাইয়া। তা আমি ক্লিয়ার, সজীব ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, এটা বুঝতে হবে। চতুর্থ অধ্যায়ে গেলে তোমরা আরো প্রবলেম ফেস করবে। আমাদের বইগুলোর প্রবলেম কি জানো, এই যে এগুলো দুই একটা উদাহরণ ছাড়া তেমন কোনো উদাহরণ দেয় না, ফলে পোলাপানে এত কিছু না বুঝলেও চলে, এভাবে হালকা পাতলা ধারণা নিয়ে তারা পার হয়ে চলে আসে, বুঝছো? ওকে, তার মানে আমার এই অঙ্কটা ভুল হয়েছে, এই অঙ্কটা আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া। সে ভুলটা কি একটু দেখি আমরা, যে এখানে আমরা যেহেতু দেখছো 10⁻8 অবশ্যই ওইটা আমরা যোগ করি নাই, তাই এটা আমাদের হবে না। তাহলে এখানে কত হবে, মাইনাস লগ, তাহলে ক্ষার থেকে যে ওই সেটা কত আছে 7.8। আমি দু একটা বইও দেখলাম জানো, সরাসরি এটা দিয়ে মান বের করেছে, হবে না কিন্তু এটা 10⁻8 প্লাস 10⁻7। এইবার পিওএইচ এর মানটা এক্সাক্ট আসবে, কত আসতেছে দেখি একটু আমরা। এখানে এসছে 6.75, তাহলে এটা পিওএইচ বের হয়েছে, পিওএইচ বের হয়েছে 6.75, তাহলে পিএইচ কত আসবে, পিএইচটা আসবে তোমরা জানো 14 বিয়োগ 6.75, তাহলে কত আসতেছে 7.25। এবার দেখছো ঠিকই ক্ষারের পিএইচটা 7-এর চেয়ে বেশি চলে এসছে। তাহলে এই বিষয়টা যেন অবশ্যই খেয়াল থাকে যে যখনই তোমরা অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ বের করবা এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি অবশ্যই 10⁻5 এর চেয়েও কম থাকে, তোমরা হয়তো বলবা ভাইয়া যদি আমাদের 0.1 মোল এই সেল দেওয়া থাকে, আমি সব ক্ষেত্রেই যদি এটা যোগ করি তাহলে কি সমস্যা না? আরো ভালো, তুমি মনে করো যে সব ক্ষেত্রেই যোগ করব, কোনো অসুবিধা নাই। তবে আমাদের এমসিকিউ প্রশ্নগুলোতে করে কি জানো, এটা ওই বড় মান যখন দেওয়া থাকে অ্যাসিডের, এই মানটা নেগলেক্ট করে অঙ্কটা করে। দেখা যাচ্ছে যে পরীক্ষায় দিয়েছে 0.1 মোল এই সেলের পিএইচ বের করো, তুমি এর সাথে 10⁻7 যোগ করেছো, এই ক্ষেত্রে অ্যান্সার আসলো 0.999, আর অপশন হয়তো 0.99, কোনো অপশনই নাই, সরাসরি 1 দেওয়া আছে, এই আর কি। মানে তুমি এটা যোগ করলেই বরং অ্যাকুরেট মান আসবে। আমার কথা কি বুঝতে পেরেছো? যে তুমি যদি মনে করো ভাইয়া কোন অ্যাসিড দিয়ে যদি আমার পিএইচ বের করতে বলে বা ক্ষার দিয়ে যদি পিএইচ বের করতে বলে, তো অ্যাসিডের যখন পিএইচ বের করব আমি যেই ঘনমাত্রায় দেওয়া থাক না কেন সবসময় 10⁻7 যোগ করব, কোনো অসুবিধা নেই, আরো ভালো। বা ক্ষারের ক্ষেত্রে যখন পিওএইচ বের করব সব সময় যদি আমি 10⁻7 যোগ করি তাহলে ওটা আরো ভালো। কিন্তু আমাদের বইগুলোতে যে বললাম যে 0.1, 0.2 বা এগুলো মানের ক্ষেত্রে এই মানটাকে নেগলেক্ট করেছে, যেহেতু মানের পার্থক্য খুব বেশি তাই। কিন্তু তুমি সব সময় যোগ করতে পারো, কোনো অসুবিধা নাই। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো আমাকে। প্লিজ একটু বলো ভাইয়া, প্লিজ একটু আজে বাজে কমেন্ট করো না ভাইয়া, তোমাদের নিজেদের প্রবলেমগুলো আমাকে একটু বলো, তাহলেই হবে, তাহলে তোমাদেরই লাভ আর কি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কিনা? প্লিজ। সাদিয়া আফরিন লিখেছো ভাইয়া ক্লিয়ার। পূর্ণিমা হক নো প্রবলেম। সাদিয়া সিদ্দিকা ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক ওকে। আমি তাহলে আবার এটা বলছি যে এটা সবসময় যোগ করলে কোনো সমস্যা নাই, বরং ওটাই ভালো। ওকে, থ্যাংক ইউ। তাহলে যদি এখন তোমরা 17 নাম্বারটা করে দিলাম, 18 নাম্বারটা একদম সেম। অ্যান্সার হুবু মিলে না, ওটা অসুবিধা নাই, হয়তো কোনো মান টানগুলো নেগলেক্ট করছি আমরা, এই জন্য ওটা তোমার ক্যালকুলেটর যেটা আসবে সেটাই করবা তুমি। এবার 19 এবং 20-এর খ নাম্বার অনেকে বলেছ, 19 আর 20-এর খ একই জিনিস, একটা করলেই হলো। ওকে, তাহলে আমরা 20-এর খ নাম্বারটাই করছি। ঠিক, একজন কমেন্টে জানাইছো যেহেতু এত তাপমাত্রায় সিলভার ক্লোরাইড দ্রাব্যতা গুণফল এত, বিশুদ্ধ পানিতে সিলভার ক্লোরাইড দ্রাব্যতা, তো বিশুদ্ধ পানিতে তো খুব সহজে তোমরা বের করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই।
আর এত মোল অ্যামোনিয়া দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। ওকে, এত মোল অ্যামোনিয়া দ্রবণে, সেখানে কি করা যাবে না? দেখি এখানে করা যাবে হয়তো। দেখো তো সিলভার ক্লোরাইড এখানে লিখছি, দেখো তো সিলভার ক্লোরাইডকে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত করি, তোমরা জানো ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড নামে একটা জটিল যৌগ তৈরি হয়, অর্থাৎ এটা তৈরি হয়, এই যেটা, তাই না? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, তাই তো? এটা আবার পরবর্তীতে আয়নিত হয়ে যায়, তাই 2 মোল লাগবে। এটা আয়নিত হয়ে তৈরি হয়ে যাবে, এটা পজিটিভ অংশ ডাইঅ্যামিন সিলভার, আর এটা হলো নেগেটিভ অংশ ক্লোরাইড। এইটা লিখতে হবে না তোমাদের অঙ্ক করার সময়, এইটা লেখা লাগবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখালাম এটা। ওকে, এটা লেখা লাগবে না, ঠিক আছে ভাই? যে এটা থেকে সরাসরি এটা লিখলেই হবে, ঠিক আছে? এখানে সমস্যা, তাই না? আমি ওই জায়গায় এতে চলে যাই, দাঁড়াও। দেখো সিলভার ক্লোরাইড, তাহলে একবার এটা লিখবো আমরা, ঠিক আছে? এই যে এটা, তাহলে ডাইঅ্যামিন সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, তাই তো? তাহলে দেখো ভাইয়া, এটার 3 মোল নিয়েছিলাম, তাই না? এটার কতটুকু নিয়েছিলাম? 3 মোল। এইটার দ্রাব্যতা আমাদেরকে বের করতে বলছে, তাই তো? তাহলে এটার আমরা 3 মোল নিয়েছিলাম, তাহলে এটার দ্রাব্যতা আমরা বের করব। তাহলে এর যদি দেখো এর 2 মোল থেকে এর 1 মোল তৈরি হয়েছে, এর 1 মোল তৈরি হয়েছে, তাহলে এর দ্রাব্যতা এস হয়, তো থাকবে কতটুকু? চলে যাবো 2s, তো থাকবে কতটুকু? 3 - 2s, এটা তাহলে কত? s, এটা হবে s। ওকে, আর এটার দ্রাব্যতা তো আমরা বের করব আসলে। তাহলে ভরক্রিয়া সূত্র থেকে লিখতে পারি k = এইটা একবারে লিখলাম, তাহলে s গুণ s বাই 3 - 2s স্কয়ার। ওকে, কেএসপির মানটা কত দেওয়া আছে ভাই একটু দেখে নিই। কেএসপির মান দেওয়া আছে, কেএসপি না সরি, কে এর মান 3.1 × 10⁻³ 3.1 × 10⁻³। তাহলে এটা দেওয়া আছে 3.1 × 10⁻³ তাহলে স্কোয়ার রুট করি, এটা রুট করলে কত আসতে ভাই দেখো তো? 3.1 10⁻³ তাহলে 5.5 × 10⁻² = s/3 - 2s। কি তোমরা নিশ্চয় এখন s এর মানটা এখান থেকে বের করতে পারবা ভাইয়া? এখন বলো তো ভাই, তোমরা এখন এখান থেকে s এর মানটা বের করতে পারবা কিনা? প্লিজ একটু কমেন্টে জানাও যে এখান থেকে s এর মানটা, তোমরা s এর মান বের করলেই তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা বের হয়ে গেল। প্লিজ একটু বলো তো এটা ক্লিয়ার কিনা? বলো ভাই, এটা আপনি নিচে লিখলেন না কেন? আমরা জানি অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা হচ্ছে 1। ওই এখান থেকে কত মোল দ্রাব্য ধরি, এর এস এর সাথে কত 2s বিক্রিয়া করবে, করে এর কত s, এর s তৈরি করবে, তো এর s বের করলে তো হয়ে গেল। ও আচ্ছা, তাই বুঝলাম, এত কিভাবে বলা? আচ্ছা তাহলে ফ্রেশ করে লিখছি। দেখো আমি মনে করছি তোমাদের ভর ক্রিয়ার সম্পর্কে মোটামুটি ধারণা আছে জন্য। দেখো তাহলে দেখো তো প্লিজ, আবার দেখাচ্ছি, অসুবিধা নেই। খেয়াল কর, এইটা তো ঠিক আছে না, আয়নিক বিক্রিয়া তো ঠিক আছে। তো দেখো ভাই, এটার আদি মূল, এটা কত নিয়েছি? 3 নিয়েছি আমরা, তাই না? তো আমরা সাম্য অবস্থা কি দেখতে পাচ্ছি? এর 3 মূলের 2 মূলের সাথে এর 1, এর 2, এর 1, এর 1। আমাদেরকে বলেছে 3 মোল অ্যামোনিয়া নিলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, মানে 1 মোল থেকে কত মোল আয়নিত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এর দ্রাব্যতা যদি s হয়, এর কত হবে বলতো? s, মানে 1 মোল থেকে যদি s মোল আয়নিত হয় তাহলে এর যাবে 2s, এর তৈরি হবে s, এর তৈরি হবে কত ভাইয়া বলতো? s। অর্থাৎ তাহলে সাম্য অবস্থায় কতটুকু থাকবে দেখো, তাহলে 1 - s, তাহলে এখানে কত হবে? 3 - 2s, কারণ এর 1 এর সাথে 2 মোল বিক্রিয়া করবে, যে এটা কত হবে? 1s, এটা কত হবে? s। ওকে,
তো এবার আমরা সাম্যদ্রব্য কে ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘন, উত্তর কত আছে এস গুণ এস, আর নিচে কত 3 মাইনাস 2s, মোল তোমরা জানো ঘাত হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই যে এখানে যেহেতু খুব সামান্য মাত্রায় আয়নিত হয়, তাহলে এস এর মানটাকে খুব নেগলেক্ট করে এটা 1 ধরা হয়, 1 দিয়ে গুণ করলে মান তো ওটাই থাকে, এই জন্য এটা আমরা নেগলেক্ট করেছি। এই যে এখন এখান থেকে এস এর মানটা বের করলে ক্যালকুলেশন হয়ে যাবে, কে এর মানটা অঙ্কে দেওয়া আছে। এখন বুঝতে পারলে এটা কোত্থেকে আসলো, 3 ছিল প্রাথমিক মোল, এখান থেকে এটা প্রাথমিক 3, 4, 5, 7 বিভিন্ন থাকতে পারে। যারা সাম্যবস্থার অঙ্কগুলো ভালো করে করেছো তারা এটা বুঝতে পারবা। তো এর 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, তাহলে এর যদি এস যায় তাহলে যাবে কত 2s, তাহলে অবশ্যই থাকবে কতটুকু 3 মাইনাস 2s। ক্লিয়ার কিনা বলে এখন প্লিজ বলবো ক্লিয়ার কিনা। আচ্ছা কে জিজ্ঞেস করলা ভাইয়া এটা? আচ্ছা মিথিলা ফারজানাও জিজ্ঞেস করছো, আর কে কে জিজ্ঞেস করলা এখন একটু বলো তো ভাইয়া। তাইবা ইসলাম এখন একটু বলো তো ভাই ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা যে এর 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, তাহলে এর যদি s মোল আয়নিত হয় তাহলে এর কত যাবে 2s, তা থাকবে কতটুকু 3 ছিল 2s চলে গিয়ে থাকবে 3 মাইনাস 2s, এর থাকবে কতটুকু 1 মাইনাস s। এর s এর মানটাই বের করতে বলছে, আর যেহেতু এই মানটা খুব ক্ষুদ্র হয় তাই এই ক্যালকুলেশন সুবিধার্থে আমরা এই মানটাকে কি করি, এই ক্ষুদ্র মানটাকে নেগলেক্ট করলে কিন্তু 1ই থাকে আসলে। আচ্ছা মিথিলা আর বোধহয় তাইবা ইসলাম জিজ্ঞেস করলে একটু প্লিজ তোমাদের জন্য কমেন্টের জন্য ওয়েট করছি ভাই আমি। আচ্ছা জে আর রিফা হাসান ক্লিয়ার লিখেছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। ওকে, হ্যাঁ অথবা না, হ্যাঁই বলতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ পরিণীম হক এটা অ্যাকচুয়ালি চতুর্থ অধ্যায় কনসেপ্ট। আমি যখন ফার্স্ট ইয়ারদের পড়াই, ফার্স্ট ইয়ারদের এই অঙ্কগুলো কিন্তু আমি করাই না, মানে প্রথম দিকে করাই না, চতুর্থ অধ্যায় করানোর পরে অঙ্কগুলো করাই। কারণ চতুর্থ অধ্যায় না করতে পারলে অঙ্কগুলো তোমাদের ফার্স্ট ইয়ার কোনো ছোট ভাই বোন থাকলে আমার কাছে যদি পড়ে থাকে, যদিও তো অনলাইনে ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখবো আমি যখন দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলাম তখন কিন্তু এগুলো পড়াইনি। ওকে প্লিজ একটু তোমরা কেউ বুঝলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো যখন দেখবা চতুর্থ অধ্যায়ে যদি কনসেপ্ট মানে ভরক্রিয়ার সূত্রে সাম্যবস্থার অঙ্কগুলোর কনসেপ্ট না থাকলে এটা একটু বোঝা কঠিন আসলে। যে এমন যদি বলতো দেখো এই অঙ্কে, আর তোমাদের তো আমি একটা কথা প্রায় বলি যে সাম্যবস্থার অঙ্কগুলোর কিন্তু সাম্যবস্থায় কত মোল বিক্রিয়াগুলো কত মোল উৎপাদ তৈরি হলো এইটা যদি বের করতে পারি, ধরো এইটা বিক্রিয়া, এর প্রাথমিক মোল 3 নিয়েছি, এর 5 নিয়েছি, তাহলে সাম্যাবস্থায় কি হবে জানো, সাম্যাবস্থায় 3 মাইনাস, ধরো আমি আলফা দ্বারা যদি প্রকাশ করি, সাম্যাবস্থা আলফা দ্বারা প্রকাশ করি তাই না, 3 আলফা, আর এর যাবে কত জানো 5 মাইনাস 2 আলফা, এর কত হবে আলফা, এর কত হবে আলফা। কারণ এই বিক্রিয়ার অনুপাত হচ্ছে এর যত মোল আয়নিত হবে তার দ্বিগুণ মোল এটা আয়নিত হবে, এটা 1 মোল তৈরি হবে, এটা 1 মোল তৈরি হবে। এর যদি আলফা চলে যায় তাহলে 2 আলফা চলে যাবে। ওকে, এই যেরকম অঙ্ক করছো না, দেখো তো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, ধরো আদি মোল প্রাথমিক অবস্থায়, এটা নিলাম 2, এটা নিলাম 4, এটা তো 0 আদি অবস্থায়, বিক্রিয়া কোনো শুরুই হয়নি। আমি যখন চতুর্থ অধ্যায়ে করাবো এগুলো আরো ক্লিয়ার করে দিব। তাহলে বিক্রিয়ার অনুপাত কত দেখো তো, কত অনুপাতে এরা বিক্রিয়া করে, এর 1 মোলের সাথে এর 3 মোল বিক্রিয়া করে, এর 2 মোল তৈরি হয়। তাহলে এর যদি আলফা মোল চলে যায় তা থাকবে কতটুকু 2 মাইনাস আলফা, তাহলে এর যাবে কতটুকু, এর 1 মোলের সাথে 3 মোল বিক্রিয়া করে, তাহলে এর আলফা গেলে 3 আলফা যাবে, তাহলে 4 মাইনাস 3 আলফা, এর কতটুকু দেবে 2 মোল, তার মানে 2 আলফা। এভাবেই সাম্যাবস্থায় মোলগুলো বের করে ক্যালকুলেশনগুলো আসলে করতে হয়। হ্যাঁ ঠিকই বলছো ভাই, তোমাদের আমি কারোই ফার্স্ট ইয়ারের প্রথম দিকে এটা করাই না। তাহমিদুল ইসলাম অমি, আমাদেরকে ফার্স্ট ইয়ারেও পরে করানো হয়নি, এগুলো করানো হয়নি, এগুলো তো করানো হয়েছে, হয়তো ওই অঙ্কগুলো তোমাদের করানো, এটা হতে পারে আর কি। ওকে, বা তোমরা তো জিজ্ঞেস করো নাই যে পিএইচ নির্ণয়, পিওএইচ অন্যান্য অঙ্কগুলো হয়তো মানে পিএইচ পিওএইচ কোনোটাই তো আমি এখানে করাই না, পিএইচ বা পিওএইচ কোনো অঙ্কগুলাই কিন্তু আমি 2 নম্বর অধ্যায়ে করাই না ভাইয়া, কারণ দ্বিতীয় অধ্যায়ে পড়ার সময় তো পোলাপানদের পিএইচ পিওএইচ সম্পর্কে কোনো ধারণায় থাকে না। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা বলেছো এখন সবার মোটামুটি মনে পড়েছে। তাহলে তোমরা এখন আমাকে একটু বলো তো ভাইয়া, এই যে 20 পর্যন্ত অঙ্কে তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা, আর কারো কোনো প্রবলেম আছে কিনা 20 পর্যন্ত অঙ্কে, 20 পর্যন্ত অঙ্কে আর কারো কোনো প্রবলেম আছে কিনা এখানে, এই যে এখানে যে 20টা অঙ্ক আছে আবার
তা আমি ক্লিয়ার লিখতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। ও সাদিয়া আফরিন, হ্যাঁ ঠিকই বলেছো, তোমাদের 2 নাম্বার দিয়েছিলাম না এই কারণে যে পোলাপান 2 নাম্বার অধ্যায় পিএইচ এগুলো বুঝবে না, কিন্তু চতুর্থ অধ্যায় যদি ওই ওএইচ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা শিখে তাহলে পিএইচ নির্ণয় করাটা খুব ইজি কাজ হয়ে যাবে ভাই, এই জন্য তোমাদের দিয়েছিলাম না আমি। ঠিকই বলেছ। আচ্ছা, আবরার মাহে লিখেছে অনেকদিন মনে, থ্যাংক ইউ। হাসিব রহমান নো প্রবলেম। অঙ্কুর পাল না ভাইয়া। সাকির আহমেদ না ভাইয়া সমস্যা নাই, থ্যাংক ইউ। তাহলে আমরা অবশ্যই এই টাইপের অঙ্কগুলো করব। তার আগে আমরা এই যে এই শক এবং ওই যে সমায়ন প্রভাব এই বিষয়গুলো একটু জেনে আসতে হবে, তারপর আমরা এই টাইপের অঙ্কগুলো শুরু করব। এই যে এই টাইপের ভাই, এই যে এত এত মিশ্রিত হলো ওদেরকে পড়বে কিনা, তোমরা মোটামুটি 99% কনফার্ম থেকেও এই ধরনের একটা সিকিউ তোমাদের দিবেই। সেটা হলো এই যে এই টাইপের ভাইয়া, মানে তোমরা 99% কনফার্ম যে এই টাইপের একটা কোশ্চেন তোমরা পাবাই, যে মিশ্রিত করলে দেখছো খ নাম্বারে কতবার দিয়েছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, খ নাম্বারে দিয়েছে উদ্দীপক অনুসারে উৎপন্ন সাদা অদক্ষেপ বিশিষ্ট যৌগটির দ্রাব্যতার কোনো ব্যাহত হলে দ্রাব্যতা হিসাব করো। আর ঘ নাম্বারটা আজকে আমরা বুঝবো, অসুবিধা নেই। ঘ নাম্বারটা এই যে এই টাইপের অঙ্কগুলো ভাইয়া তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন এইটা দিয়েছে রাজশাহী বোর্ড 16-19 যে 1 ও 2 নম্বর চিত্রে পাত্রের দ্রবণ একত্র মিশ্রিত করলে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। দেখো এই টাইপের কত কোশ্চিন আছে, এই যে দুটা মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো, অধক্ষেপ পড়বে কিনা, দেখো অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ, অধক্ষেপ পাওয়া সম্ভব আছে কিনা বিশ্লেষণ করো। এই যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা করার জন্য অবশ্যই তোমাদের সমায়ন প্রভাবের কনসেপ্টটা থাকতে হবে। বি পাত্রে স্ট্রন স্যাম্পলের দ্রাব্যতা নির্ণয় করা, এই যে সমায়ন প্রভাব। ইউ বি পাত্রের স্ট্রন স্যাম্পলের দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ বিশ্লেষণ করো। ওকে, ওই যে সমায়ন প্রভাবের কারণে এইটা আমি অবশ্যই তোমাদের বুঝাবো, দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, এইবার দেখো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউ কাজে লাগবে তোমাদের। সেটা হচ্ছে তোমরা তো অবশ্যই পড়ার কথা, যদি কেউ পড়ে না আসো এটা তাহলে অবশ্যই ফাঁকি বাজে করে এসছো। সেটা হলো যে তোমাদেরকে অরিজিনালি তোমরা প্র্যাকটিক্যাল যখন করো তখন কি করা হয় ভাইয়া জানো, যে তোমাদেরকে একটা লবণ দিয়ে বলা হয় লবণটা শনাক্ত করো। তোমরা নিশ্চয়ই জানো যে লবণের দুইটা অংশ থাকে, একটা হলো একটু দেখো তোমরা, আমি এখানে আবার চলে যাচ্ছি বোর্ডে, লবণের দুইটা অংশ থাকে তাই না। ধরে নাও সোডিয়াম সালফেট একটা লবণ, লবণ কাকে বলি আমরা, যে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করা হয় তাহলে যে যৌগটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে লবণ। যেমন সালফিউরিক অ্যাসিড হলো একটা অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের ধরো দুটা হাইড্রোজেন, পুরোটাই আমি দুটাই সোডিয়াম দ্বারা সরাই দিলাম, এই যে সোডিয়াম সালফেট একটা লবণ। ধরো একটা সরালাম আর একটা রেখে দিলাম, সোডিয়াম বাইসালফেট, এটাও একটা লবণ। এটাই বলা হচ্ছে যে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি ধাতু বা ধাতুর ন্যায় মূলক, ধাতুর ন্যায় মূলক মানে ধনাত্মক মূলক, মনে করো আমরা অ্যামোনিয়াম দ্বারা সরাই দিলাম, তাহলে অ্যামোনিয়াম সালফেট, এটাও একটা লবণ। কি লবণটা বুঝতে পেরেছো ভাইয়া, যে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি ধাতু বা ধাতুর নেই ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করা হয় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে লবণ। লবণের দুটো অংশ থাকে, একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ। এই পজিটিভ অংশটাকে বলি আমরা ক্ষারকীয় মূলক। অনেক সময় ক নাম্বার প্রশ্নে দেয় যে ক্ষারকীয় মূলক কি, তাহলে লবণের ক্যাটায়ন অংশটাকে বলে ক্ষারকীয় মূলক আর অ্যানায়ন অংশটাকে বলা হয় অম্লীয় মূলক। লবণের ক্যাটায়ন অংশটাকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়ন অংশটাকে বলা হয় অম্লীয় মূলক। ওকে, কেন ক্যাটায়নটাকে আমরা ক্ষারকীয় মূলক বলি আর অ্যানায়নটাকে আমরা অম্লীয় মূলক বলি, এই যে সোডিয়াম সালফেট এই লবণটা আসলে কিভাবে তৈরি হয়েছে,
সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার ছিল, আর সালফিউরিক অ্যাসিড ছিল অ্যাসিড। তোমরা হয়তো বলবা কি করে বুঝলেন ভাইয়া? কারণ সালফারের সাথে আমি হাইড্রোজেন লাগাই দিছি আর সোডিয়ামের সাথে ওয়েস্ট লাগাই দিছি, কারণ ওই অ্যাসিডের হাইড্রোজেন আর ক্ষারের ওয়েস্ট মিলে তো পানি তৈরি করছে। এই যে দেখো, এই দুটা মিলে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি, তাই না? তো খেয়াল করে দেখো যে আমাদের লবণের এই ক্যাটায়নটা আসছে কোথায় থেকে? ক্ষার থেকে। আর অ্যানায়নটা আসছে কোথায় থেকে? অম্ল থেকে। এই ক্যাটায়ন থেকে আসে ক্ষার, ক্যাটায়নটা আসে ক্ষার থেকে, আর অ্যানায়নটা আসে অম্ল থেকে। তাই লবণের ক্যাটায়নটাকে বলি আমরা ক্ষারকীয় মূলক, আর অ্যানায়নটাকে বলি আমরা অম্লীয় মূলক। তো জানো, এই অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা যদি দুর্বল হয়, তাহলে যে লবণটা তৈরি হবে সেটাকে কিন্তু আমরা স্বল্প দ্রাব্য আয়নিক যৌগ বলে থাকি। সেই লবণগুলোই কিন্তু স্বল্প দ্রাব্য। কি বললাম? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে কোনো একটা দুর্বল বা দুটাই যদি দুর্বল হয়, তাহলে সেটা স্বল্প দ্রাব্য। এটা কিন্তু স্বল্প দ্রাব্য না, কারণ দুটাই তীব্র। এটা ক্ষার হিসাবে তীব্র, এটা হচ্ছে অ্যাসিড হিসাবে তীব্র। তো যদি যে কোনো একটা দুর্বল হতো, মনে করো আমরা এখানে সিলভার হাইড্রোক্সাইড নিয়েছি, দেখো এটা একটা দুর্বল ক্ষার কিন্তু, আর সালফ্রিক অ্যাসিড নিয়েছি, তাহলে এখানে কি লবণ তৈরি হতো? সিলভার সালফাইড, সিলভার সালফেট, সিলভার সালফেট প্লাস পানি। তাহলে সিলভার সালফেট কিন্তু একটা স্বল্প দ্রবণীয় লবণ। দেখো, এই ধরনের এমসিকিউ তোমাদের কনসেপ্ট বুকে আছে, একটু দেখাচ্ছি। তোমাদের বইয়ের যে এমসিকিউ গুলো আছে না ভাই, সেখানে কিন্তু এই ধরনের এমসিকিউ আছে। দেখো, ফরিদা ফার্স্ট ইয়ারে যেদিন পড়া ছিল সবাই বই নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, ভাইয়া ধরবেন বলে। হ্যাঁ, এটা ঠিক বলেছো ভাই, ঠিক আছে। তোমাদের আমি এগুলো ধরে ধরে পড়াইতাম ফার্স্ট ইয়ারে। সম্ভবত কবির স্যারের বইয়ে আছে, দাঁড়াও। হ্যাঁ, কবির স্যার অথবা হাজারি স্যারের বইয়ে আছে এটা। এই যে, হ্যাঁ, পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ, এটা কবির স্যারের বইয়ের এমসিকিউ। সিলভার ক্লোরাইড অবশ্যই স্বল্প মাত্রা, কারণ এটা HCl তীব্র অ্যাসিড হলো, সিলভার আসছে সিলভার হাইড্রোক্সাইড থেকে। এটা পটাশিয়াম নাইট্রেট, এটা হবে না, কারণ পটাশিয়াম এসছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর নাইট্রেট এসছে নাইট্রিক অ্যাসিড থেকে। দুটাই তীব্র, তার মানে এটা স্বল্প দ্রাব্য হবে না। আর জিঙ্ক সালফাইড, একটা আসছে জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা দুর্বল ক্ষার, আর সালফার এসছে H2S থেকে দুর্বল অ্যাসিড। তাহলে দুটাই দুর্বল, এটাও স্বল্প দ্রাব্য, এটাও স্বল্প দ্রাব্য, বাট এটা স্বল্প দ্রাব্য নয়, কারণ এই লবণটা তৈরি হয়েছে তীব্র ক্ষার তীব্র অ্যাসিড থেকে। তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড থেকে যে লবণগুলো তৈরি হবে তারা সম্পূর্ণ দ্রবণীয়। আর যে কোনো একটা দুর্বল বা দুটাই যদি দুর্বল হয়, তাহলে স্বল্প দ্রাব্য। ওকে, এই এতক্ষণ ধরে যে আমি হালকা পাতলা কিছু থিওরি নিয়ে কথা বললাম, তোমরা বলো তো ভাইয়া, এতটুকুর কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা? একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি বলার চেষ্টা করছিলাম লবণ জিনিসটা কি। আমরা বলেছি অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় মূলক দ্বারা যদি সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করি, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে লবণ। লবণের দুটো অংশ থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ক্যাটায়নটাকে বলি আমরা ক্ষারকীয় মূলক, আর অ্যানায়নটাকে বলি আমরা অম্লীয় মূলক। ক্যাটায়নটাকে আমরা কেন ক্ষারকীয় মূলক বলি? কারণ ক্যাটায়নটা আসে ক্ষার থেকে, আর অ্যানায়নটা আসে অম্ল থেকে। অ্যাসিড এবং ক্ষার থেকে যে ক্যাটায়ন আর অ্যানায়ন আসলো, দুটাই যদি তীব্র হয় তাহলে সে সম্পূর্ণ দ্রবণীয় লবণ, আর দুটার যে কোনো একটা বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেটা স্বল্প দ্রবণীয় লবণ হবে। ওকে, এগুলো ফার্স্ট ইয়ারে তো ফুল একটা ক্লাস নেওয়া হয় ভাই, বুঝছো? তোমাদের তো সেটা না, তোমরা তো এগুলো পড়ে এসছো। ক্ষার বা অ্যাসিড দুর্বল নাকি তীব্র, এটা কি করে বুঝবো ভাইয়া? সাধারণত তোমরা দেখবা 1A এবং 2A গ্রুপের যে হাইড্রোক্সিলগুলো আছে তারা তীব্র ক্ষার, আর যেসব অ্যাসিডের অ্যানায়ন সাধারণত হ্যালাইড বা নাইট্রেট বা সালফেট, এরা হচ্ছে সাধারণত তীব্র অ্যাসিড। বুঝছো? অরিজিনের মানটা বোঝা যায় কে এর মান থেকে। কে এর মান যত বড় হয় অ্যাসিড তত তীব্র হয়। আমি অতদূর যাচ্ছি না, ঠিক আছে? তবে এইটুকু খালি মাথায় রেখো তোমরা যে যদি আমাদের অ্যাসিডের এই মোটামুটি হ্যালাইড নাইট্রেট বা সালফেট এই তিনটা মূলক সাধারণত থাকে, তাহলে তারা তীব্র অ্যাসিড হয়। আর সাধারণত 1A গ্রুপের যে ক্ষারগুলো আছে তারা তীব্র ক্ষার হয়। ওকে, এইবার দেখো সম আয়ন প্রভাব জিনিসটা আসলে কি। সম আয়ন প্রভাব বোঝার পর আমরা এই ছকে চলে যাব। সম আয়ন নাম শুনেই বুঝতে পারছো, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য থেকে একই আয়ন উৎপন্ন হতে হবে। যেমন খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড এবং HCl এই একটা মিশ্রণ,
এরা কিন্তু সম আয়ন বিশিষ্ট যৌগ, কারণ এখানেও H প্লাস আছে, এখানেও H প্লাস আছে, তার মানে এরা সম আয়ন বিশিষ্ট যৌগ। ঠিক আছে, তারপর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো এরা সম আয়ন বিশিষ্ট যৌগ, কারণ এখানেও OH আছে, এখানেও OH আছে। অর্থাৎ দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে যদি একই আয়ন উৎপন্ন হয় তাহলে তারা হচ্ছে সম আয়ন বিশিষ্ট যৌগ। যেমন দেখো HCl প্লাস H2S, এরাও কিন্তু সম আয়ন বিশিষ্ট, কারণ এখানেও হাইড্রোজেন আয়ন আছে, এখানেও হাইড্রোজেন আয়ন আছে, অতএব এরাও সম আয়ন বিশিষ্ট। ওকে, তবে সম আয়ন থাকলেই সম আয়ন প্রভাব থাকবে না। সম আয়ন বিশিষ্ট যৌগের একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, একটা দুর্বল হতে হবে, মাথায় থাকে যেন। অবশ্যই সম আয়ন থাকতেই হবে। সম আয়ন বিশিষ্ট দুটা তড়িৎ বিশ্লেষ্যের একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, একটা দুর্বল হতে হবে। নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, HCl একটা তীব্র অ্যাসিড, এদের মধ্যে সম আয়ন থাকলেও সম আয়ন প্রভাব নাই। সম আয়ন প্রভাব থাকতে গেলে অবশ্যই সম আয়ন তো থাকতেই হবে, এবং তার মধ্যে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে হবে। এখানেও দেখো ভাই দুটাই OH থাকলেও এদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে দুটাই তীব্র হবে না, বাট এদের মধ্যে কিন্তু সম আয়ন প্রভাব থাকবে, কারণ এখানে H প্লাস আছে, এখানেও H প্লাস আছে, একটা তীব্র একটা দুর্বল। অর্থাৎ দুটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অবশ্যই সম আয়ন থাকতেই হবে, আর সম আয়ন থাকলেই শুধু হবে না, একটা তীব্র হতে হবে, একটা দুর্বল হতে হবে, তাহলেই সেখানে সম আয়ন প্রভাব থাকবে। ক্লিয়ার কিনা বলো তোমরা? প্লিজ ভাই তোমরা এখন একটু বলো কাদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে, এইটা তোমরা ক্লিয়ার কিনা। অবশ্যই প্রথম কথা হচ্ছে সম আয়ন থাকতে হবে, এবং শুধু সম আয়ন থাকলেই হবে না, একটা দুর্বল একটা তীব্র হতে হবে। ওকে, দেখো এখানে আছে বোধ হয় এ ধরনের MCQ। একটা দুর্বল একটা তীব্র, সম আয়ন প্রভাব কাকে বলে এটা বোঝাচ্ছি ভাইয়া, দাঁড়াও। সম আয়ন থাকবে এবং অবশ্যই একটা দুর্বল একটা তীব্র হতে হবে। দেখছো এগুলো কোশ্চিন কত দিয়েছে, তোমরা একটু MCQ গুলো ঘাটাঘাটি করবা ভাইয়া, তাহলেই পারবা। বোর্ড পরীক্ষায় এসছে ভাই এরকম কোশ্চিন, দাঁড়াও একটু। স্টুডেন্ট 100 নিচে নেমে চলে এসছে, না বেশিক্ষণ ক্লাস নিব না। আচ্ছা তোমরা একটু দেখে নিও তো ভাই, আমি খুঁজে পাচ্ছি না, দেখি একবার ট্রাই করি, নাহলে আচ্ছা পাচ্ছি না, থাক তোমরা রুমে একটু দেখো। দুর্বলা রারা লিখেছো, দুর্বল এবং তীব্র দুটার ক্ষেত্রেই হবে, মানে একটা দুর্বল একটা তীব্র হতে হবে। অবশ্যই দুটাই দুর্বল হলে হবে না, দুটাই তীব্র হলে হবে না, ঠিক আছে? কোনো একটা দুর্বল একটা তীব্র হতে হবে, সময় থাকতেই হবে। আচ্ছা বলো তো সোডিয়াম হাইড্রাইড এবং HCl এদের মধ্যে সম আয়ন প্রভাব আছে কিনা? এ নাম্বার অ্যান্সার হবে ইয়েস। যারা ইয়েস বলবা তারা এ লিখবা, যারা নো বলবা তারা বি লিখবা। একটু বলো তো ভাই, সোডিয়াম হাইড্রাইড এবং HCl এদের মধ্যে সম আয়ন প্রভাব আছে কিনা একটু প্লিজ কমেন্টে জানাও। সোডিয়াম হাইড্রাইড এবং HCl এগুলোর মধ্যে সম আয়ন প্রভাব আছে কিনা একটু জানাও আমাকে, ইয়েস অর নো যে কোনো একটা। প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা। দিয়া লিখেছ নো, শিয়া লিখেছ নো, হাসান সর্দার লিখেছ এ ইয়েস, রিদি লিখেছ বি, তাহমিদ বি মানে নো, ফারহান মাসুক নো, নো বি ইয়েস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। সেটা হচ্ছে বলো তো ভাইয়া, এখানে সোডিয়াম পজিটিভ, হাইড্রাইড হচ্ছে নেগেটিভ, এখানে H প্লাস, এটা না, আর সম আয়নই তো নাই, প্রভাব তো পরের কথা। অনেকেই দেখে এটা ভুল করে, এখানে তো ভাই হাইড্রাইড, এটা H মাইনাস, এটা H প্লাস, সম আয়ন থাকতে হবে এবং অবশ্যই একটা দুর্বল হতে হবে একটা তীব্র হতে হবে।
ক্লিয়ার? তাহলে রুমে এই জিনিসগুলো অবশ্যই একটু দেখবা যে কাদের মধ্যে সমায়ন প্রভাব থাকবে এবং কাদের মধ্যে থাকবে না। এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের মাথায় ভাই আসে তাহলেই আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আগামী পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা কি জানো? আমরা আগে এসে পড়বো এই যে দেখো লবণ যখন আমরা সেপারেট করি কোনো মিশ্রণ থেকে, কোন লবণ কোন গ্রুপে থাকে, সেই গ্রুপের লবণগুলোর আয়নগুলো গ্রুপ বিকারক মানে ওই গ্রুপের আয়নগুলো অধক্ষিপ্ত করতে গেলে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এবং অধক্ষেপের সংকেত এবং বর্ণ এমসিকে দিবে কি জানো? তোমরা কনসেপ্ট বুক ঘেটে দেখো, দিয়ে দিল এটা কোন গ্রুপে অবস্থিত। এমসিকে দিবে এই গ্রুপে গ্রুপ বিকারক নিচের কোনটি, এইটার বর্ণ কেমন, এগুলো অবশ্যই পড়বা। আমি তোমাদের মেইনলি আগামী দিন যেগুলো বুঝাবো সেটা হচ্ছে ধরো 2 গ্রুপের ক্যাটায়নগুলোকে অধক্ষিপ্ত করতে গেলে অধক্ষেপগুলো কিন্তু সালফাইডে, তাহলে শুধু H2S ব্যবহার করলেই হতো, সাথে HCl কেন ব্যবহার করছে? 3A গ্রুপের অধক্ষেপটা হাইড্রোক্সাইডের, তাহলে শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেই হতো, সাথে কেন অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছে? 3B গ্রুপ এটারও সালফাইড, এটাও সালফাইড, তাহলে শুধু H2S ব্যবহার করলেই হতো, সাথে কেন এটা ব্যবহার করছে? 4 গ্রুপের অধক্ষেপ কার্বনেটের শুধু অ্যামোনিয়াম কার্বনেট ব্যবহার করলেই হতো, সাথে কেন এগুলো ব্যবহার করছি? এগুলো আমাদের লাগবে ব্যাখ্যাগুলো, সমান প্রভাবের সাথে সবই সম্পর্কিত। তারপর আমরা ওই যে একটা কোশ্চিন দেখলাম ভাইয়া, একটা কোশ্চিন দেখলাম দিনাজপুর বোর্ডের, যে এই যে এই কোশ্চিনগুলো আমরা ব্যাখ্যা করব সৃজনশীল। এই যে একটু দাঁড়াও ভাই দেখাচ্ছি, দিনাজপুর বোর্ড 17 একটা কোশ্চিন দেখলাম না ভাই আমরা। এই যে খুব গুরুত্বপূর্ণ, পোলাপান প্রায় ভুল করে এটা। বি পাত্রের স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বের করতে বলছে এবং এ বি পাত্রের দ্রাব্যতার মানের পার্থক্য সবই হচ্ছে সমান প্রভাবের সাথে সম্পর্কিত, ওইটা করলে আমরা বুঝতে পারবো। তারপর দেখো 1 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে, নিকিতা তার পরীক্ষাগারে কপার ও জিঙ্কের মিশ্রণে প্রথমে লঘু HCl উপস্থিতি H2S যোগ করলে কালো অধক্ষেপ পড়লো, অধক্ষেপটা আলাদা করে এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি H2S যোগ করলে স্বাদ অধক্ষেপ পড়লো। উপরের উদ্দীপক আমাকে নিচের প্রশ্নের উত্তর দাও। গ নাম্বার তো সহজ অঙ্ক। ঘ নাম্বার উদ্দীপক অনুসারে প্রথম অধক্ষেপ অম্লীয় মাধ্যমে এবং দ্বিতীয় অধক্ষেপে ক্ষারীয় মাধ্যমে H2S ব্যবহার করতে হলো কেন? কারণ দুটারই অধক্ষেপ সালফাইডের, এর মধ্যে সালফাইডের, এটাও সালফাইডের। তো প্রথমটা আমরা ব্যবহার করলাম অম্লীয় মাধ্যমে, আর দ্বিতীয়টা কেন ক্ষারীয় মাধ্যমে দিলাম? দেখো প্রথমটা দিয়েছি আমরা অম্লীয় মাধ্যমে H2S, এই যে কপার সালফাইড, আর দ্বিতীয়টা জিঙ্ক, এই দেখো ক্ষারীয় মাধ্যমে। এই সবই হবে আগামী ক্লাসে। তার মানে বুঝতে পারছো আগামী ক্লাসটা কিন্তু অসহ্য সুন্দর ক্লাস হতে যাচ্ছে, মানে আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী ক্লাসে আমরা এই টপিকটা শেষ করে দিব। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক, কখন অধক্ষিপ্ত হবে কখন হবে না, সমায়ন সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কেন হ্রাস পাচ্ছে, এই সবই আমরা আগামী ক্লাসে পড়বো। আমি আশা করি তোমরা কেউ আর ফাঁকি দিও না। ফার্স্ট ইয়ার তো অনেক ফাঁকিবাজি করে এসছো, শেষ সময় এসে ভাইয়া আর ফাঁকি দিও না। অফলাইন যখন ক্লাস শুরু হবে এই জিনিসগুলো আমরা একদম শেষে পড়বো, যদি আমরা অফলাইনে পড়ার টাইম পাই তাহলে এগুলো আবার একবার রিভাইজ দিব, তবে সে আশায় থেকো না, এখন সবাই করে নাও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।